Okay. Good afternoon. Welcome to Grassroots Education. তো গভর্নর জেনারেল এবং ভাইসরয় অফ ইন্ডিয়া যে সিগনিফিকেন্ট তাদের সময়কালের যে ইম্পর্টেন্স যে ঘটনাবলী এবং ক্রমতালিকা মানে ক্রোনোলজির যে হিস্ট্রিটা আমরা পড়ছিলাম লাস্ট দুদিন ধরে দুটো ক্লাস ধরে আজকে সেটারই ফাইনাল পার্ট। কি বললাম, যেটা লাস্ট দুদিন ধরে আমি যেটা পড়াচ্ছিলাম তো সেটারই ফাইনাল পার্ট হচ্ছে আজকে। চলো দেখে নেওয়া যাক। তার আগে আমি একটু রিক্যাপচুলেট করি যে যে গভর্নর জেনারেলের নামগুলো আমরা পড়েছিলাম। ওয়ারেন হেস্টিংস আমরা পড়েছিলাম, এরপরে লর্ড কর্নওয়ালিস, জন শোর, লর্ড ওয়েলেসলি, জর্জ বার্লো, লর্ড মিন্টো ওয়ান, লর্ড হেস্টিংস, লর্ড আমহার্স্ট, উইলিয়াম বেন্টিং, Metcalfe, Lord Auckland, Lord Ellenborough, Lord Hardinge, Lord Dalhousie, Lord Canning. Lord Canning, Governor General of India last, and he became the first Viceroy for India, যেটা আমরা আগের দিনই দেখছিলাম। লর্ড ক্যানিং এর পর যিনি এলেন তিনি হচ্ছেন এলগিন ওয়ান, তারপরে জন লরেন্স, নেক্সট আসছেন লর্ড মেও, লর্ড নর্থব্রুক, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ডাফরিন, Lord Lansdowne, Lord Elgin II, Lord Curzon, Lord Minto II, Hardinge II, Lord Chelmsford. আমরা আগের দিন লাস্ট ভাইসরয় কার সময় পর্যন্ত পড়লাম? আরউইন পর্যন্ত। ওকে, চেমসফোর্ডের পর হচ্ছে লর্ড রিডিং, and after that Lord Irwin. Irwin কি কমপ্লিট হয়েছিল? হ্যাঁ স্যার। ওকে, ক্রোনোলজিটা একটু মনে রাখবে যে কে কার পরে কার আগে কে, আর এটা কিন্তু আসে পরীক্ষায়। যেমন আরউইনের পরেই কিন্তু ওয়েলিংটন, ঠিক তার আগে কিন্তু আরউইন। তেমনি ওয়েলিংটনের পরে হচ্ছে লর্ড লিনলিথগো, লর্ড লিনলিথগোর আগের জন হচ্ছেন ওয়েলিংটন। ঘটনা পরম্পরা এটাই। প্রত্যেকটা ভাইসরয়ের নাম বা গভর্নর জেনারেলের নাম পড়লে তাদের সময়কালে কিছু ইম্পর্টেন্ট রেফারেন্স তুমি পড়লে দ্যাটস নট এনাফ। ওকে, এই জায়গাটা একটু মন দিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে। দেখো বিষয়টা হচ্ছে যে লর্ড ওয়েলিংটন 1931 যে সময়টায় এলেন আর কি, সেই সময়কালে অলরেডি কিন্তু সিডিএম অর্থাৎ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে ভারতবর্ষে। এবং এই ওয়েলিংটনের সময়কালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাউন্ড টেবিল কনফারেন্সেস অর্থাৎ সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স যেটা 1931 সেটা হচ্ছে, এবং ফেলিওর অফ দি কনফারেন্স, রিজাম্পশন অফ সিডিএম সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, এই জায়গাটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে আমি কি বলতে চলেছি, সেটা একটু ভালো করে খেয়াল রাখবে। একটু মিউট করে রাখলে ভালো হয়, একটু মিউট করবে। ওয়েলিংটনের যে ব্যাপারটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে রাউন্ড টেবিল কনফারেন্স আরটিসি। ওকে, বিষয়টা হচ্ছে আরটিসি বা রাউন্ড টেবিল কনফারেন্স সেটা লন্ডনে হচ্ছে, এবং এটাই একমাত্র রাউন্ড টেবিল কনফারেন্স যেখানে মহাত্মা গান্ধী কিন্তু পার্টিসিপেট করেছিলেন। সেপ্টেম্বর 1931 মহাত্মা গান্ধী কিন্তু এখানে পার্টিসিপেট করেছিলেন একমাত্র। তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সের মধ্যে আর কোনটাতেও কিন্তু মহাত্মা গান্ধীর ইনভলভমেন্ট আমরা দেখতে পাই না। শুধুমাত্র এই মিডল অর্থাৎ সেকেন্ড রাউন্ড কনফারেন্সের সময়কালে কিন্তু মহাত্মা গান্ধীর একটা ডিরেক্ট ইনভলভমেন্ট আমরা এখানে দেখতে পাই। ওকে, মহাত্মা গান্ধী। এইবার দেখো অ্যানাউন্সমেন্ট অফ কমিউনাল অ্যাওয়ার্ড 1932 যেটা আমরা দেখতে পাচ্ছি। একটু মিউট করে রাখবে।
1932-তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাম্প্রদায়িক ভূঁইদাদ, যেটাকে বলা হয় সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। সাম্প্রদায়িক ভূঁইদাদ যেটাকে বলা হয় ভাগ বাটোয়ারা নীতি, যেটা হচ্ছে সেপারেট ইলেক্টরেটের একটা ব্যাপার চলে আসে ভারতবর্ষে। সেই ট্রিবিউনাল সিস্টেমটাকে কিন্তু এখানে সেট আপ করার একটা প্রক্রিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং যার প্রতিবাদে মহাত্মা গান্ধী কিন্তু ফার্স্ট আনটু ডেথ, অর্থাৎ আমৃত্যু আমরণ বা অনশনের যে প্রক্রিয়াটা তিনি করেছিলেন ইয়ারভাদা জেলে, পুনের ইয়ারভাদা জেলে গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যান্ড ব্রোকেন আফটার দ্য পুনে প্যাক্ট, 1932-তে যখন পুনা চুক্তি হয়ে যাচ্ছে 1932-তে, তখন কিন্তু গান্ধীজি কিন্তু এই অনশনটা ভঙ্গ করছেন। দেখো বিষয়টা হচ্ছে ঘটনাক্রম যদি বলতে চাও তাহলে এই রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু মনে রাখবে মহাত্মা গান্ধী ছাড়াও আর একজন বিখ্যাত ভদ্র মহিলা সরোজিনী নাইডু এখানে ইনভলভমেন্ট হয়েছিলেন। আই রিপিট, সরোজিনী নাইডু ওকে রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এছাড়া তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে কমন যে দুজন ছিলেন, বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপ্রু। তেজ বাহাদুর সাপ্রু হচ্ছে লিবারেল পার্টি, কি বলছি, লিবারেল পার্টিতে বিলং করতেন তেজ বাহাদুর সাপ্রু, এবং বি আর আম্বেদকর ডিপ্রেস ক্লাস। এই দুজন ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরোজিনী নাইডু এবং মহাত্মা গান্ধী সেকেন্ড রাউন্ড কনফারেন্সে যোগদান করেছিলেন। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গান্ধী এবং এস নাইডু ছাড়াও মোহাম্মদ ইকবাল, যে উর্দু কবি, বিখ্যাত উর্দু কবি মোহাম্মদ ইকবাল, তিনি এই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ছাড়াও থার্ড আরটিসিও যোগদান করেছিলেন। ইউনিক ফিচারটা লক্ষ্য করো, তোমরা ভালো করে লক্ষ্য করো। মা কাজু বাদাম শেষ হয়ে গেছে, লক্ষ্য করো এই জায়গাটা যে গান্ধী এবং এস নাইডু এরা দুজন সেকেন্ড আরটিসিতে যোগদান করেছিলেন, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। মন দিয়ে দেখো, ভালো করে দেখো, দেখবে এই ক্লাসেই কিন্তু অনলাইন ক্লাসেই দেখবে পড়াটা মুখস্থ হয়ে যাবে। খেয়াল করো, সেকেন্ড আরটিসিতে কিন্তু গান্ধী এবং এস নাইডু দুজনে যোগদান করেছিলেন। আবার দেখো, আমি সেকেন্ড ব্র্যাকেট করছি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট করছি, এই মোহাম্মদ ইকবালের জায়গাটা, তিনি কিন্তু সেকেন্ড ছাড়াও থার্ড আরটিসিতেও কিন্তু যোগদান করেছিলেন। তার মানে মোহাম্মদ ইকবাল, এস নাইডু, গান্ধী এই তিনজন সেকেন্ড আরটিসিতে যোগদান করলেন, এবং এই তিনজনের মধ্যে মোহাম্মদ ইকবাল কিন্তু থার্ড আরটিসি রাউন্ড টেবিল কনফারেন্সে তিনি যোগদান করেছিলেন। এবং মনে রাখবে একটা তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার, যে এস নাইডু, সরোজিনী নাইডু, যিনি মহাত্মা গান্ধীকে একটা ব্যঙ্গোচ্ছলে বলো, ইয়ার্কি মেরেই বলো, যেভাবেই বলো না কেন, মিকি মাউস বলে সম্বোধন করেছিলেন। কি বললাম? মিকি মাউস। অথচ মানে হয়তো তিনি গান্ধীর যে স্বাধীনতা সংগ্রামের যে পন্থা, যে প্রসেস বা পদ্ধতি ছিল, তাতে তিনি হয়তো সহমত পোষণ করতেন না। তো সেটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, কিন্তু কোশ্চেন আসতেই পারে যে গান্ধীজিকে মিকি মাউস বলে কে সম্বোধন করেছিল, তো বলবে সরোজিনী নাইডু। এটা একটু খেয়াল রাখবে। এবং আরেকটা ব্যাপার সেটা মনে রাখবে তোমরা, যে এই যে গান্ধীজি 1931-এ যে সেকেন্ড রাউন্ড কনফারেন্সে তিনি ইনভলভমেন্ট হলেন, আর কি যোগদান করলেন, এর পরবর্তী স্টেপ হিসেবে বিষয়টা হচ্ছে যে খুব একটা ফলপ্রসূ হয়নি। অর্থাৎ এই রাউন্ড টেবিল কনফারেন্সের যদি রেজাল্ট দেখতে হয়, তাহলে রেজাল্ট কিন্তু একদম নীল, খুব একটা লাভ হয়নি, এবং ভগ্ন হৃদয়ে কিন্তু গান্ধীজি দেশে ফিরে এলেন, এবং আবার পুনরায় কিন্তু তিনি শুরু করলেন সিডিএম, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন তিনি শুরু করলেন। তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো এইটাই হচ্ছে ওয়েলিংটনের সময় আরটিসির যে গুরুত্বপূর্ণ যে ইনভলভমেন্টের যে ব্যাপারটা আমি তোমাদের এখানটা দেখালাম, সেই জায়গাটা একটু মনে রাখবে। নেক্সট দেখো, থার্ড আরটিসি, সেটাও হয়েছিল। আবারও বলছি, এই থার্ড আরটিসিতে মোহাম্মদ ইকবাল যোগদান করেছিলেন। এর পাশাপাশি দেখবে লঞ্চ ইন্ডিভিজুয়াল সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। ইন্ডিভিজুয়াল সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, সেটা কিন্তু আলাদা জিনিস। 1933-তে ইন্ডিভিজুয়াল সিভিল ডিসঅবিডিয়েন্স এর ইনভলভমেন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1933-তে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যার অন্য কোনো নাম নেই। আই রিপিট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারত শাসন আইন, এর অন্য কোনো নাম নেই। অন্য কোনো নাম নেই মানে 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট
যেটাকে বলা হয় মন্টেগু চেঞ্জ ফর রিফর্মস অ্যাক্ট, এরকম কোনো নাম নেই, আমি বলছি। ওকে, তো এই জায়গাটা বলার আগে 33 সম্পর্কে আমি আরেকটা জিনিস আমি তোমাদের বলতে চাই। সেটা হচ্ছে যে 1933-তে 1933 সালে মনে রাখবে গান্ধীজি শুরু করলেন হরিজন যাত্রা। হরিজন যাত্রা তোমরা পারলে নোট ডাউন করতে পারো বা পরে রেকর্ডিং শুনে নিতে পারো। হরিজন যাত্রা তিনি এটা শুরু করলেন, এবং তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে যে কোথা থেকে, হ্যাঁ কোথা থেকে, ফ্রম ওয়ার্ধা। ওয়ার্ধা, তার যে ওয়ার্ধা যে আশ্রম রয়েছে সেই ওয়ার্ধা থেকে কিন্তু তিনি অর্থাৎ হরিজন যাত্রা শুরু করলেন, হরিজন যাত্রা শুরু করলেন, এবং অনেক দিন পর্যন্ত আপ টু 1934 পর্যন্ত চলেছিল, এবং ইট ইজ দ্য লংগেস্ট নেশন ওয়াইড, ওকে, লংগেস্ট নেশন ওয়াইড, মনে রাখবে, মার্চ বাই গান্ধীজি। ওকে, ব্যাপারটা হচ্ছে এর আগে উনি ডান্ডি মার্চ করেছিলেন, মার্চ উনি অনেক করেছেন, কিন্তু লংগেস্ট যদি বলে না, যে গান্ধীজি যে নেশন ওয়াইড অর্থাৎ অল ওভার ইন্ডিয়া জুড়ে যে দীর্ঘদিন ধরে যে যাত্রা, সত্যাগ্রহ যাত্রা করেছিলেন, সেটা হচ্ছে হরিজন যাত্রা, যেটা উনি করেছিলেন 1933-তে ফ্রম ওয়ার্ধা থেকে। তো এই যে ফ্যাক্টটা তোমাদের বললাম, এটা প্লিজ একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ একটা কথা আছে বাংলায় যে সোজা আঙ্গুলে অনেক সময় ঘি ওঠে না। তার মানে কথাটা হয়তো বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাট কম্পিটিটিভ সেকশনের ক্ষেত্রে কিন্তু এক্সামিনাররা এইটুকু বুঝে গেছেন যে জেনারেল ইনফরমেশন গুলো তোমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল। ইউটিউব বলো, বই বলো, গুগল বলো, যে কোনো মাস্টারমশাইয়ের কাছে যাদের কাছে পড়ছো, তার মানে কি সোর্স অফ ইনফরমেশন, ইনফরমেশন পাওয়ার যে সোর্স, এটা কিন্তু অ্যাভেলেবেল। এটা আলাদা ব্যাপার যে বিভিন্ন সোর্স পড়তে গিয়ে তোমরা অ্যাকচুয়ালি মেইন ফোকাসটা, যে ইম্পর্টেন্ট যে জায়গাটা এবং রিভিশন যে দিতে হয় বারংবার, সেই জায়গা থেকে বেরিয়ে আসছো সেইটা পরে, কিন্তু সোর্সটা অনেক। সুতরাং এখানে দাঁড়িয়ে কিন্তু ওনারা এই কনসেপশন নিয়ে কোশ্চেন করেন না যে তোমাদেরকে যেন তেন প্রকারে আনকমন দিতেই হবে, একদমই না। কারণ ওনারা তোমাদের মোটেই শত্রু নন, কিন্তু সিভিল সার্ভিস অত যদি সোজা হয় তাহলে প্রত্যেকটা বাড়িতে সবাই কিন্তু সিভিল সার্ভিস অফিসার হতো, তাই না? হ্যাঁ কি না? সব জিনিস খুব সহজে, দুর্মূল্য বস্তু কাকে বলে এই জায়গাটা বুঝতে হবে। টেকেন ফর গ্রান্টেড হয়ে গেলে তো সেই জিনিসের কোনো দাম থাকে না, না, ইজি অ্যাভেলেবেল যে ব্যাপারটা হলে। তার মানে স্পেশাল অর্থাৎ ডব্লিউবিসিএস অফিসার হওয়া একটা স্পেশাল একটা ফিচার্স, সেইটা তোমার মধ্যে আছে কিনা সেটা ওরা প্রিলি থেকে পার্সোনালিটি টেস্ট পর্যন্ত ওরা দেখে নেয়, ভালো করে দেখে নেয়। মন দিয়ে শুনবে কি বললাম, ওকে? তো এই দেখার প্রসেসে প্রথম ধাপটাই হচ্ছে প্রিলি, এটা হচ্ছে একটা স্ক্রিনিং টেস্ট, একটা ছাঁটাই করবো যে তোমার অলরাউন্ড নলেজ 10th স্ট্যান্ডার্ডের মাধ্যমিক পর্যন্ত যা পড়েছো, যে সিলেবাস আছে তার উপর বেস করে তোমার নলেজটা কেমন। এবার শোনো, খুব ছোটবেলায় তোমরা যে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলে বিভিন্ন স্কুলে, স্কুলের উপর নির্ভর করে অ্যাডমিশন টেস্টটা। কোন স্কুল দেখবে একটু ইজি করে, রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্ট নিতে যাও, ওরা দেখবে 1-2 ক্লাস অ্যাডভান্স লেভেলের কিছু কোয়েশ্চেন ওরা দিয়ে দেয়। কথাটা বোঝার চেষ্টা করো, অর্থাৎ মেরিটটাকে ওরা কিন্তু যাচাই করে। ডাব্লিউবিসিএস এ এইটা বলাটাই বোকামি আমাদের মতো মাস্টারমশাইয়ের ক্ষেত্রে, যে শুধুমাত্র প্রিলিমিনারিতে যা আছে বা যে ধরনের স্ট্যান্ডার্ড কোশ্চেন হওয়ার কথা সেইভাবেই দিয়ে যাবে দিনের পর দিন। কি হলো স্যার, কি বলতে চাইলেন? আমি যেটা বলতে চাইলাম, শোনো ভালো করে, এই যে হুট করে ওয়েলিংটনের সময়কালে আমি যে এক্সট্রা ইনফরমেশন গুলো যে যা কিভাবে আমি বার করছি ইনফরমেশন গুলো, যেটা দেওয়ার আমি চেষ্টা করছি, কেন? এই কারণটা হচ্ছে প্রিলিতে কিন্তু অনেক সাবজেক্টের মতো হিস্ট্রিতেও কিন্তু কিছু কোশ্চেন মেইনসেরও একটু একটু ছোঁয়া দিয়ে দেয় ওরা, কথাটা বোঝো। এবং সেই ধরনের কোশ্চেন তোমরা মোটামুটি 50টা যদি কোশ্চেন থাকে, 45 এর পর থেকে শুরু হয়, অর্থাৎ 3-4টে কোশ্চেন কিন্তু একটু মেইনস ঘেঁষা হয়। তার মানে এই কনসেপ্টটা তোমাদের আমি অফলাইনেও বহুবার বুঝিয়েছি, এখানেও আমি বহুবার বলবো, আগামী দিনেও বলবো, ভালো করে শুনবে, যে প্রিলি আর মেইনস ব্যাপারটা এখন সম্পূর্ণ ডিলিউটেড, মানে একদম মিশে গেছে, আলাদা কিচ্ছু না। একদম বাজে কথা যদি কেউ বলেন যে প্রিলি আলাদা মেইনস আলাদা, একদম বাজে কথা, সম্পূর্ণই বাজে কথা। পড়তে যখন বসবে একটা ইনফরমেশন, যতটা ইনফরমেশন তুমি নিতে পারবে, কালেক্ট করতে পারবে,
সেইভাবেই তো তোমার সেই পড়াশোনার ডেপথটা সেইভাবেই তো ইনক্রিজ করবে। তাহলে এইটাকে বলা হয় ফ্রম বেসিক টু অ্যাডভান্স স্টাডি। কি বললাম? বেসিক টু অ্যাডভান্স স্টাডি, এইটাকে বলা হয়। ধীরে ধীরে আমি অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছি। তার মানে কি, প্রিলি আর মেইন সেট উভয়ের ক্ষেত্রেই আমি রেডি হয়ে গেলাম। তো এই যে বললাম কথাগুলো আর কিভাবে আমি পড়াচ্ছি সেইটা একটু খেয়াল রাখবে এবং ওইভাবে পড়বে। দেখো, নলেজ যদি থাকে তাহলে তুমি কোনো পরীক্ষাতেই ভয় পাবে না। স্যার আমার ভয় লাগছে, 1 মাস পর পরীক্ষা, আমি স্যার কি করব, এই অযৌক্তিক। কিসের ভয়? তোমার যদি নলেজ থাকে না, দ্যাট ইজ পাওয়ার। ফলে তোমার কনফিডেন্সটাও তোমার কিন্তু দিন দিন ইনক্রিজ করবে। ফলে নলেজটাকে গ্যাদার করো, কিন্তু কোন নলেজ? অপ্রাসঙ্গিক কোনো নলেজ না, এক্সাম ওরিয়েন্টেড নলেজ, যেটা পিএসসি স্ট্যান্ডার্ড, যেটা পিএসসি যে ক্রাইটেরিয়া সেট করে দিয়েছেন। পিএসসি যে ধরনের কোশ্চেন গুলো দিচ্ছে, ওর যে সিলেবাস দিয়ে দিয়েছেন, তার বাইরে যেও না দয়া করে। তার মধ্যে থেকেই ও জিজ্ঞেস করবে কোশ্চেন। মনে রাখবে আমার কথাগুলো, ওকে? আর প্রিলিমিনারি হচ্ছে একটা কোয়ালিটি বেসড এক্সাম, সেখানে মিনিমাম রিস্ক নিতে হয় আর ম্যাক্সিমাম আউটপুট দিতে হয়। কি বললাম? প্রিলিমিনারি হচ্ছে কোয়ালিটি বেসড, যেখানে মিনিমাম রিস্ক নিতে হয় এবং ম্যাক্সিমাম আউটপুট দিতে হয়। মেইনস হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ। প্রিলিতে যে সাবজেক্টগুলো তোমার নলেজ গ্যাদার করে বসেছিলে, সেই সাবজেক্টের জ্ঞান ঠিকঠাক কিনা, কতটা গভীর তোমার জ্ঞান, তার টেস্টিংটা মেইনসে নেওয়া হয়। তো সেই জন্য নিজেদের সুবিধার জন্য প্রিলি মেইনস আলাদাভাবে কোনোদিনই পড়বে না। এটা একদম ওল্ড, মানে মানধাতার আমলের কনসেপ্ট। এখনকার দিনে এইসব চলে না, ঠিক আছে? তো এই কথাগুলো বলার ছিল, সেই কারণেই আমি বললাম। এবার দেখো 1933-তে আর একটা ব্যাপারও হচ্ছে। গান্ধীজি কিন্তু 1933-তে একটা পেপার তিনি কিন্তু স্টার্ট করছেন, তার নাম হরিজন। এই হরিজন, এই যে পেপারটা রয়েছে, এই হরিজন পত্রিকাটা কিন্তু 1933-তে গান্ধীজি স্টার্ট করলো। তার মানে গান্ধীজি হরিজন যাত্রাও স্টার্ট করছেন, আর একটা পেপার, সেই পেপারও অনেক সময় স্টার্ট করছেন। ওকে, নেক্সট 1903-তে লন্ডনে একটা ঘটনা ঘটলো। চৌধুরী রহমত আলী, তোমরা সবাই জানো, রহমত আলী সবাই জানো, 1933-তে উনি কি করলেন? নাও অর নেভার, নাও অর নেভার যে প্যাম্পলেটটা রয়েছে, সেই প্যাম্পলেটে কিন্তু অ্যাকচুয়ালি তিনি কি করলেন? একটা প্রপোজাল দিলেন। কিসের প্রপোজাল? পাকিস্তান। পাকিস্তান, একটা জিনিস ভালো করে শুনবে, পাকিস্তান রেজলিউশন, পাকিস্তান দাবি, পাকিস্তান ওয়ার্ড, এগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানে। এইখানে যে মানেটা দাঁড়াচ্ছে, উনি কিন্তু পাকিস্তান বললে কোনো আলাদা কান্ট্রিকে তিনি মেনশন করেননি। পয়েন্ট টু বি নোটেড। পাকিস্তান কথার অর্থ হচ্ছে হোলি ল্যান্ড, মানে পবিত্র ভূমি। সত্যি বলছি, পাকিস্তান উর্দুতে ওটার বাংলা মানে হলে দাঁড়ায় পবিত্র ভূমি বলা হয়, হোলি ল্যান্ড। তাহলে পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিস্তান, কে ফর কাশ্মীর, এস ফর সিন্ধু, তার মানে হচ্ছে বালুচিস্তান। এইরকম কিছু শব্দবন্ধ নিবন্ধ নিয়ে উনি কি করলেন না, পাকিস্তান এই কয়েন, মানে ফার্স্ট কয়েন, মানে এই শব্দটা তিনি চয়ন করলেন। ফার্স্ট কয়েন মানে আটার, প্রথম তিনি পাকিস্তান এই কনসেপ্টটা বলবো না, এই ওয়ার্ডটা তিনি নিয়ে এলেন। এবার এনার সাথে কিন্তু মোহাম্মদ আলী জিন্নার কনসেপশন বলো, মোহাম্মদ ইকবালের, সিকান্দার হায়াত খান, এদের কনসেপ্ট কিন্তু মেলে না। মেলে না মিনস এদের সাথে কিন্তু কানেক্টিভিটি নেই। এই না যে রহমত আলী পাকিস্তান দাবি করলো, হুট করে সবাই মিলে শুরু করে দিল আমার পাকিস্তান চাই, পাকিস্তান চাই। মিসকনসেপশন যেন তোমাদের মধ্যে না থাকে, সেটা আমি বলে দিলাম। ক্লিয়ার? এইবার এসো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। আচ্ছা, জাস্ট একবার চেক করে নিচ্ছি, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবে। মডার্ন ইন্ডিয়া পড়ার একটা বেসিক ফর্মুলা আমি আগেও বলেছি, আজকেও বলছি, সিএফসি। কেএফসি না কিন্তু, হ্যাঁ, সিএফসি। সিএফসি মানে হচ্ছে কজেস, ফ্যাক্ট, কনসিকুয়েন্সেস। তার মানে বাংলায় যেটাকে বলা হয় কারণ, ফ্যাক্ট হচ্ছে তথ্য বা ডেটা, এবং এটা হচ্ছে ফলাফল বা রেজাল্ট। এইভাবে পড়বে তো, এবং মডার্ন ইন্ডিয়া কোনো ব্যাপারই না।
কি হলো ব্যাপারটা? সিএফসি মানে হচ্ছে, বলে দিচ্ছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। কথাটা হচ্ছে, এই লাইনটা দেখে তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর মধ্যে কি আছে সেটা তো কনস্টিটিউশনের স্যার তোমাদেরকে বলেছেন, বা তোমরা নিজেরাও জানো। 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা তো কনস্টিটিউশনাল একটা কনস্টিটিউশনাল সাবজেক্টের মধ্যে এটা পড়ানো হয় বা পড়েছো তোমরা। হিস্ট্রির সাথে কনস্টিটিউশনের ডিফারেন্সটা কোন জায়গায় সেটা বোঝো। ও তোমাকে জিজ্ঞেস করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কোন পরিপ্রেক্ষিতে এসেছিল বা কি কারণে ব্রিটিশ সরকার এই অ্যাক্টটা নিয়ে এলো, কিসের রেজাল্ট হিসেবে ব্রিটিশ সরকার এই অ্যাক্টটা নিয়ে এলো। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এই অ্যাক্টের রেজাল্টটা কি হয়েছিল, এটাগুলো কি, এইভাবে পড়তে হয়, এইভাবে কিন্তু অ্যানালিসিস করতে হয়, তাহলে দেখবে কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেখো, বিষয়টা হচ্ছে, তোমরা নিজেরাও জানো কনস্টিটিউশনাল সাবজেক্টের দৌলতে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 লং অ্যান্ড লাস্ট কনস্টিটিউশনাল মেজার বাই ব্রিটিশ। কি বললাম? লং অ্যান্ড লাস্ট কনস্টিটিউশনাল মেজার বাই ব্রিটিশ। ওকে। এবং এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা হচ্ছে সেটা লর্ড ওয়েলিংটনের সময়কালে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে এর মোস্ট ইম্পর্টেন্ট যে ফিচার, অনেকগুলো ফিচার তোমরা জানো, বাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সব থেকে ইম্পর্টেন্ট ফিচারটা হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি, প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা। প্রভিন্সিয়াল অটোনমি, এই জায়গাটা মনে রাখবে। প্রভিন্সিয়াল অটোনমি, স্বায়ত্তশাসন ব্যবস্থা, প্রভিন্সিয়াল অটোনমি। ওকে, স্বায়ত্তশাসন ব্যবস্থা, এই জায়গাটা খুব ভালো করে তোমরা মনে রাখবে। প্রভিন্সিয়াল অটোনমি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ওকে। তারপর দেখো, বিষয়টা হচ্ছে এই অ্যাক্টটা সাপোর্ট করেছিল কারা কারা। সাপোর্ট করার লোকজন বেসিক্যালি ভীষণই কম। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে সাপোর্ট করেছিল, এখানটা আমি লিখেই দিচ্ছি, হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ মোটেই সাপোর্ট করেনি। কারণ পাকিস্তান বলো, সেই রকম ওদের দাবি দেওয়া সেপারেট ইলেকট্রোরেশনকে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তারা এই অ্যাক্টের মধ্যে দেখতে পায়নি বলে দে বয়কট ইট। ওকে, তাহলে সাপোর্ট করেছিল হিন্দু মহাসভা, সাপোর্ট করেছিল, আরো অন্যান্য অনেকই আছে, বাট হিন্দু মহাসভা নামটা দেয় পরীক্ষায় বেশি। এইবার কংগ্রেস কি বলেছিল? কংগ্রেস একটা বক্তব্য করেছিল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কংগ্রেস মোটেই সাপোর্ট করেনি, উল্টে বলেছিল টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। কি বলেছিল? টোটালি ডিসঅ্যাপয়েন্টেড বা টোটালি ডিসঅ্যাপয়েন্টিং, একদম সম্পূর্ণরূপে ব্যর্থ বা হতাশাপূর্ণ, এই কথাটা বলেছিল। এবং অনেকে অনেক ক্রিটিসাইজ করেছিল। জওহরলাল নেহেরু বলেছিল কার উইদাউট ইঞ্জিন, মানে এমন একটা গাড়ি যার কোনো ইঞ্জিনই নেই। বা দাসত্বের আইন বলেছিল, অ্যাক্ট অফ স্লেভারি, এই কথাটা বলেছিল। জিন্না বলেছিল, খুব সুন্দর একটা ওয়ার্ড বলেছিলেন জিন্না, টোটালি, মানে বলেছিলেন থরোলি রটেন, ফান্ডামেন্টালি ব্যাড অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল। কি বললাম? জিন্না বলছেন থরোলি রটেন, ফান্ডামেন্টালি ব্যাড অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল, এই কথাগুলো বলছে মোহাম্মদ আলী জিন্না। তারপরে নেহেরু কি বললেন, জওহরলাল নেহেরু, সেটা তোমাদের আমি বললাম। তাহলে মোদ্দা কথা হচ্ছে কংগ্রেস বা মুসলিম লীগের কেউই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 সাপোর্ট করেনি। এবং অ্যাক্টের মেইন ফিচারটা হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি। ওকে। এবং এটা সাপোর্ট করেছিল কেবলমাত্র হিন্দু মহাসভা, মানে যদি মেজরিটির দিকতে প্রধান যদি বলা হয় তাহলে হচ্ছে হিন্দু মহাসভা এটাকে সাপোর্ট করেনি। ইভেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল পর্যন্ত কিন্তু এই অ্যাক্টটাকে মেনে নেননি। কি বললাম? ব্রিটিশ যে প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, তিনিও কিন্তু এই অ্যাক্টটা সেইভাবে মেনে নেননি। ওকে, তাহলে এইভাবে কিন্তু পড়তে হবে। তাহলে এই ঘটনাগুলো কিন্তু একটু বুঝতে হবে। আরেকটা জিনিস, 1934-এ দেখো, আচার্য নরেন্দ্র দেব, যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এইটা ফর্ম করেছিলেন আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ 1934-এ। 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট সমাজতন্ত্রী, কংগ্রেসের মধ্যেই যে সমাজতন্ত্রী ধারাটা রয়েছে, তার যে সাপোর্টার যারা রয়েছেন, তারা কিন্তু 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফর্ম করলেন। নেক্সট, লিনলিথ গো, বড়লাট এরপরে আসছেন। বড়লাট লিনলিথ গো, তিনি 1936 থেকে 1944 এই হচ্ছে তার সময়কাল। এবং আমরা জানি যে তার সময়কালে 1937 জেনারেল ইলেকশন হচ্ছে এবং কংগ্রেস অ্যাটেইন, মানে কংগ্রেস গট
absolute majority. Congress got absolute majority. ওকে, কংগ্রেস গট এই যে অ্যাবসলিউট মেজরিটির কথা যে বললাম, এবং ও কিন্তু মিনিস্ট্রি ফর্ম করলো 8 প্রভিন্সে। ওকে, অ্যাবসলিউট মেজরিটি অর্থাৎ 5টা স্টেটে অ্যাবসলিউট মেজরিটি পেল, এবং 8টা জায়গায় কিন্তু 8টা প্রভিন্সে কিন্তু মিনিস্ট্রি কিন্তু ও কিন্তু করলো। কি কি জায়গা? বম্বে, ইউপি, মাদ্রাস, ওড়িশা, সেন্ট্রাল প্রভিন্স, বিহার, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স এন্ড আসাম। কি বললাম? মানে 11টার মধ্যে ও কিন্তু 8টা প্রভিন্সে কিন্তু মিনিস্ট্রি সেট আপ করলো। কি কি? বম্বে, ইউপি, মাদ্রাস, ওড়িশা, সেন্ট্রাল প্রভিন্স, বিহার, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স এন্ড আসাম। এই জায়গাগুলোতে কিন্তু ও কিন্তু মিনিস্ট্রি ফর্ম করেছিল। এইখানে ব্যাপার হচ্ছে, একটা কথা বলি, কেবলমাত্র দুটো জায়গা, একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে বেঙ্গল। এই দুই জায়গায় কিন্তু নন কংগ্রেস মিনিস্ট্রি সেট আপ হয়েছে, নন কংগ্রেস। যেমন ধরো পাঞ্জাবে কিন্তু ইউনিয়নিস্ট পার্টি, কোনো কংগ্রেস পার্টি না, ইউনিয়নিস্ট পার্টি, এই পার্টিটা গঠন করেছিল। এটা ফর্ম করেছিলেন সিকান্দার হায়াত খান, এস হায়াত খান। ওকে, বাংলায় হয়েছিল কৃষক প্রজা পার্টি, কেপিপি, কৃষক প্রজা পার্টি বাই ফজলুল হক, মনে রাখবে, ফজলুল হক। উনি কিন্তু এই তোমার বাংলাতে একটা নন কংগ্রেস মিনিস্ট্রি সেট আপ করেছিলেন, সেটা হচ্ছে কৃষক প্রজা পার্টি। আর সিকান্দার হায়াত খান পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন পাঞ্জাবে। তাহলে এই দুটো জায়গায় নন কংগ্রেস মিনিস্ট্রি সেট আপ হয়েছিল, সেটা একটু খেয়াল রাখবে। তারপর দেখো, কংগ্রেস মিনিস্ট্রি যেটা রয়েছে বিভিন্ন ঘটনাবহুল, এই জায়গার ঘটনাটা ভীষণই জটিল। এই জায়গায় ভীষণ একটা রাজনীতি কমপ্লেক্সিটি রয়েছে। আমাদের এত বেশি কমপ্লেক্সিটির মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। শুধু মনে রাখবে যে কংগ্রেস মিনিস্ট্রিজ যে তারা রেজিগনেশন যখন দিলেন, তারপর পরে কিন্তু মোটামুটি 1939 সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেঁধে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সুভাষ বোস ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস এট দ্য 51st সেশন অফ দি কংগ্রেস 1938। আগে হচ্ছে জওহরলাল নেহরু ছিলেন 50th সেশনের প্রেসিডেন্ট ছিলেন। বোস রেজিগনেশন করলেন 1939-এ, এবং ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হচ্ছে 1939 সালে, ফরওয়ার্ড ব্লক। ওকে, তাহলে বোস রেজিগনেশন করলেন, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হচ্ছে 1939 সালে, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হচ্ছে। এই সময়টা ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হচ্ছে। ঘটনাগুলো এবার দেখো, সুভাষচন্দ্র বোস এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হুট করে ওইভাবে পড়তে যাবে না। একটা ঘটনা পরম্পরা যখন হচ্ছে লিনলিত সময়কালে, তো সেইটা তোমরা একটু সেই ক্রোনোলজিটা একটু ঠিকঠাক ভাবে মেনটেন করার চেষ্টা করবে। এবং তোমরা নিজেরাও জানো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়ার সময় যে 1938-এ কিন্তু এই যে বছরটায় আছে, সেখানে কিন্তু একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি এটা সেট আপ হচ্ছে, ন্যাশনাল প্ল্যানিং কমিটি। এই কমিটিটা সেট আপ হচ্ছে, এবং এর ফাউন্ডার যারা ছিলেন তারা হচ্ছে সুভাষচন্দ্র বোস ছিলেন, এবং সুভাষচন্দ্র বোস ছাড়াও আর একজন ছিলেন জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু, এই তিনিও কিন্তু ছিলেন। এবং চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন, ভালো করে শুনবেন, এটার চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু, চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। এই ইনফরমেশনটা তোমরা অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনগুলো পড়ার সময় অবশ্যই পেয়েছিলে এই জায়গাটা। তো আমি এই জায়গাটা আর একটু তোমাদেরকে ইলাবোরেটলি ডিসকাস করে দিলাম। নেক্সট দেখো, লাহোর রেজলিউশন বাই মুসলিম লীগ, যেটাকে পাকিস্তান রেজলিউশন বলা হয় 1940 সালে, এটাকে অবশ্যই পাকিস্তান রেজলিউশন বলা হয়, পাকিস্তান রেজলিউশন। কখনো ভুল করবে না এইটা ভেবে, ভুল ধারণা নিয়ে পড়াশোনা করবে না। একটা স্ট্যাটুটরি ওয়ার্নিং তোমাদের দিয়ে দিচ্ছি, Lahore resolution never mentioned the word Pakistan. Okay, I repeat, Lahore resolution never mentioned the word Pakistan. Okay, তো ডিমান্ড করছে সেপারেট স্টেট ফর মুসলিমস। তার মানে এই না যে ও পাকিস্তান নামক ওটা ওর চাই,
সেই কনসেপ্টটা তখনো পর্যন্ত একটা ভ্রূণ স্তরেই ছিল, সেটা কিন্তু কখনো সেইভাবে কিন্তু একটা ম্যাচিউর ফেজে কিন্তু আসেনি। ওকে, তাহলে রাহুল রেজলিউশন কে অবশ্যই পাকিস্তান প্রস্তাব বা পাকিস্তান রেজলিউশন বলা যাবে, বলা যাবে, যাবে না তা না, বলা যাবে। তার মানে এই না যে পাকিস্তান ওয়ার্ডটাও সেখানেই লেখা রয়েছে। যদি বলো, যদি এই কনসেপশন থাকে তাহলে কিন্তু ভীষণভাবে পরীক্ষার সময় ফেসে যাবে, কারণ এই রং কনসেপশনই কিন্তু অ্যান্সার বার করতে পারবে না। যতই 4টি অপশন দিক না কেন, তবুও কিন্তু তোমাদের মাথাতেই আসবে না। তো সেটা একটু তোমরা প্লিজ খেয়াল রাখবে, এটা এই জায়গাটা একটু খেয়াল রাখবে। নেক্সট, অগাস্ট অফার। অগাস্ট অফার, হ্যাঁ দেখো, অগাস্ট অফার সেই সময় কিন্তু ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। অগাস্ট যেটাকে বলা অবাক, যেটা ক্রিটিসিজম এবং রিজেক্টেড বাই কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, রিজেক্টেড বাই কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ। কেন? ঠিক আছে, কেন? হঠাৎ করে হচ্ছে এক লাইনে পড়লে তো হবে না, কারণটা কি? দেখো, বিষয়টা হচ্ছে অগাস্ট অফারে লর্ড লিনলিথগো অ্যাকচুয়ালি কি প্রপোজাল দিয়েছিল। মন দিয়ে শুনবি আমার কথাগুলো। অগাস্ট অফারে যে প্রপোজাল গুলো ছিল, সেই প্রপোজাল গুলো হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে সেটিং আপ আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অ্যান্ড সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে ডমিনিয়ন স্ট্যাটাস। কি বললাম? ডমিনিয়ন স্ট্যাটাস। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি সেট আপ হবে এবং ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে যুদ্ধান্তে, মানে যুদ্ধের শেষে ভারতবর্ষকে ডমিনেন্স, পূর্ণ স্বাধীনতা বলেনি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বলেনি, কমপ্লিট ফ্রিডমের কথা বলেনি, কি বলছে? ডমিনিয়ন স্ট্যাটাস। এই জন্যই তো মুসলিম লীগ বলছে যে পার্টিশন অনলি ওয়ে আউট। কি বললাম কথাটা? মুসলিম লীগ বলছে পার্টিশন অনলি ওয়ে আউট, একমাত্র রাস্তা হচ্ছে পার্টিশন করতেই হবে। মুসলিম লীগের কিন্তু একগুয়েমি স্টার্ট হলো এবং ইট ওয়াজ রিজেক্টেড বাই কংগ্রেস একদম। কারণ নেহেরু বলছেন, জওহরলাল নেহেরু বলছেন যে ডমিনিয়ন স্ট্যাটাস কনসেপ্ট ইজ ডেড অ্যাজ এ ডোর নেইল। এটা কিন্তু জওহরলাল নেহেরু বলছেন, মানে ক্লিয়ারলি কোন রকম কোনো আইডিয়া ছিল না, একটা ভাষা ওপরে ওপরে একটা আইডিয়া ওরা দিচ্ছে, যার জন্য দুজনেই কিন্তু রিজেক্ট করছে অগাস্ট অফার। তারপর দেখো, সেই সময় প্রাইম মিনিস্টার হয়ে এলেন উইনস্টন চার্চিল। এই চার্চিল কিন্তু মহাত্মা গান্ধীকে বলছেন হাফ নেকেড ফকির, মানে অর্ধ উলঙ্গ বা অর্ধনগ্ন ফকির বলে বিদ্রুপ করেছিলেন। কি বললাম? বিদ্রুপ করেছিলেন। সুভাষচন্দ্র বোসের যে মহাভীর নিষ্ক্রমণ 1941 সালে হচ্ছে, 1941 সালে, এবং তিনি কিন্তু অর্গানাইজেশন অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। কিন্তু এটা অত সহজ না বিষয়টা, এটা জায়গাটা অনেক বড়। তো লর্ড লিনলিথগো সময়কালে আরো অনেক বেশি ঘটনা আমাদের জানতে হবে বলে এটাকে খুব বেশি ইলাবোরেটলি করার এখানে জায়গাটা নেই। আমরা নেক্সট কোনো পরিসরে আমরা সুভাষচন্দ্র এবং আইএনএ নিয়ে আলাদা একটা ক্লাসে আমরা এটা ডিসকাস করব। তারপর দেখো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে শুরু হচ্ছে, তার মোটামুটি একটা স্টেপ হচ্ছে ক্রিপস মিশন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। ওকে, ক্রিপসের যে প্ল্যান ছিল, ওনারও প্ল্যান ছিল কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাস টু ইন্ডিয়া অ্যান্ড সেটিং আপ আ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, একই ব্যাপার। আবার এই ক্রিপস মিশনের এই প্ল্যানটাও আবার একইভাবে রিজেক্টেড বাই কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ। কেন? কেন? সব থেকে বড় কথা হচ্ছে ক্রিপস মিশন, মনে রাখবে, ওয়াজ হেডেড বাই স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। ক্রিপস মিশনের যে প্রধান ছিলেন তিনি হচ্ছেন স্ট্যাফোর্ড ক্রিপস। এবং ক্রিপস যখন ভাইসরয় যখন ছিল লর্ড লিনলিথগো, তোমরা দেখতেই পাচ্ছ, তার সময় ক্রিপস ভারতবর্ষে আসছেন এবং তার সাথে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, মানে ভারত সচিব ছিলেন লর্ড অ্যামব্রে। লর্ড অ্যামব্রে কিন্তু সেই সময় ভারত সচিব ছিলেন। এবং সত্যি কথা বলতে কি, যখন ক্রিপস ভারতবর্ষে আসছে, তখন ক্রিপসের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর যে কোলাবোরেশন করছে, যখন মানে নেগোসিয়েটার ছিল, অফিসিয়াল নেগোসিয়েটার, তাতে দুজন ছিলেন নেগোসিয়েটার। কি বললাম? আই রিপিট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং এই যে ক্রিপস অর্থাৎ ব্রিটিশ, এর মাঝে কিন্তু নেগোসিয়েটর যারা ছিলেন তারা ছিলেন দুজন ছিলেন। একজন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা এ কে আজাদ, আবুল কালাম আজাদ, এবং আমরা অবশ্যই জানি আরেকজনের নাম ছিল জে এল নেহেরু, জওহরলাল নেহেরু।
এটা কিন্তু পরীক্ষায় এসছে, অনেকবার দেয় যে ক্রিপস যখন ভারতে আসেন তখন ক্রিপসের সাথে মানে ব্রিটিশের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে মধ্যস্থতাকারী কারা কারা ছিলেন, মানে নেগোশিয়েটর কারা ছিলেন। তাহলে আবুল কালাম আজাদ এবং হচ্ছে আরেকজন হচ্ছে জওহরলাল নেহরু, এই দুজন ছিল। মনে রাখবে এই জায়গাটা, মনে রাখবে এই জায়গাটা, এরা দুজনে কিন্তু ছিল। এবং কথাটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট রিজন ফর দ্য ফেলিওর অফ ক্রিপস মিশন, এই যে ক্রিপসের যে প্রস্তাবটা ফেল করলো, যে অ্যাকসেপ্ট করলো না, তার প্রধান কি জানো, প্রধান যে রিজনটা ছিল সেটা হচ্ছে টেক ইট অর লিভ ইট অ্যাটিটিউড অফ স্ট্যাফোর্ড ক্রিপস। মানে উনি কিছুটা না কুচু স্বভাবের ছিলেন এবং পরিষ্কার বলেছিলেন হয় ক্রিপস প্রস্তাব গ্রহণ করো অথবা বেরিয়ে যাও, মানে আমি তোমাদের সাথে কোনো রকম তেল মারামারির জায়গায় যাব না, মোদ্দা কথা গোদা বাংলায় সেটাই বলে। ফলে এই জিনিসটা কিন্তু জাতীয় কংগ্রেস ভালোভাবে মেনে নেয়নি, একটা অপমানজনক একটা ব্যাপার পর্যায়ে চলে যায়। এবং দিস ইজ দ্য মেইন কজ বিহাইন্ড দ্য স্টার্টিং অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট উইচ কল বাই মহাত্মা গান্ধী। মনে রাখবে এই জায়গাটা। তাহলে ব্যাপারটা হচ্ছে এই ক্রিপস মিশন যখন ফেল হয়ে গেল, মানে সেটা ব্যর্থ হলো, তখন গান্ধীজি কিন্তু ক্রিপস প্রপোজালকে ক্রিটিসাইজ করেছিল। কি বলে না, পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক। কি বললাম, পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক, এই বলে কিন্তু ক্রিটিসাইজ করলো। এবং তিনি ডাক দিলেন ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে, হয় মরবো অথবা হয় করবো অথবা মরবো। ক্লিয়ার হলো। এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 থেকে 44 সালের মধ্যে শুরু হয়ে যাচ্ছে। এবং 1932 এই কুইট ইন্ডিয়া মুভমেন্টটাকেই বলা হচ্ছে অগাস্ট রেভলিউশন, অগাস্ট ক্রান্তি বলা হচ্ছে, অগাস্ট বিপ্লব বলা হচ্ছে। ওকে, বাট মনে রাখবে বিষয়টা অত সোজা না। কেননা এটা যখন শুরু হচ্ছে তখন লর্ড লিনলোথগোর সময়কালে শুরু হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে শুরু হচ্ছে তার আগে আমি একটা কথা বলি, এই যে কুইট ইন্ডিয়া যে রেজলিউশনটা রয়েছে, এই জায়গাটা মন দিয়ে শুনবে। কুইট ইন্ডিয়া রেজলিউশন, এই রেজলিউশনটা মনে রাখবে অ্যাকসেপ্টেড, ফার্স্ট অ্যাকসেপ্টেড 14 জুলাই 1942, 14 জুলাই কিন্তু প্রথম অ্যাকসেপ্ট হচ্ছে। ওকে, কোথায় অ্যাকসেপ্ট হচ্ছে না, ওয়ার্ধা প্রপোজাল বলা হয়, ওয়ার্ধা প্রপোজালে ফার্স্ট কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে। এবং 8 অগস্ট মনে রাখবে, 8 অগস্ট বম্বে যে গোয়ালিয়া ট্যাঙ্ক যে ময়দানটা রয়েছে সেখানে কিন্তু এই রেজলিউশনটা রেকটিফাই হচ্ছে, অর্থাৎ ফাইনাল পাস হচ্ছে। রেকটিফাই মানে হচ্ছে ফাইনাল পাস হচ্ছে, এই জায়গাটা খেয়াল রাখবে। এবং মনে রাখবে এই স্টার্টিংটা যখন শুরু হচ্ছে অর্থাৎ 9 আগস্ট, তখন দেশের প্রথম সারির সমস্ত নেতারা কিন্তু অ্যারেস্ট হয়ে যাচ্ছে। তার মানে গান্ধীর নামে এইটা তোমার গান্ধীর নামে এটা পরিচালিত হলেও এই আন্দোলনটা কিন্তু জনগণের হাতে চলে গিয়েছিল, মানে গান্ধীজিরও আউট অফ কন্ট্রোল কিন্তু চলে গিয়েছিল। মনে রাখবে এই জায়গাটা। তারপর দেখো 1944 এ মুসলিম লীগ ডিভাইড অ্যান্ড কুইট, এটা কিন্তু স্লোগান দিচ্ছে, ডিভাইড অ্যান্ড কুইট, ডু অর ডাই না, মানে কুইট ইন্ডিয়া, এটা তো কংগ্রেস এই ডাকটা দিচ্ছে। এক ধাপ এগিয়ে মুসলিম লীগকে আগে ডিভাইড মানে আগে পার্টিশন করো, ভাগ করো, দেন কুইট, তারপর তোমরা চলে যাও। ঠিক আছে, ও কিন্তু সেই একগুয়েমি রাস্তা ধরে নিয়েছে এবং সেই রাস্তাটাই কিন্তু একটা দুর্ভাগ্যজনক পরিণতি পাচ্ছে 1947 সালে 15ই আগস্ট, তার আগে 14ই আগস্ট, দুটো দেশের অফিসিয়াল পার্টিশন হওয়ার মারফত। তো সেই জায়গাটা, যে জায়গাটা আমি তোমাদের বলছি, একটু সেই জায়গাটা ভালো করে দেখার চেষ্টা করো। ওয়েবেল 1943-47, খুব কমন প্রশ্ন যে 1947 সালে 15ই আগস্ট ভারত যখন স্বাধীনতা পাচ্ছে সেই মুহূর্তে ভাইসরয় কে ছিলেন, পরিষ্কার বলবে ওয়েবেল, লর্ড ওয়েবেল কিন্তু ভাইসরয় ছিলেন, মনে রাখবে। এবং এই সময়কালেই 1944-এ কিন্তু রাজাজি ফর্মুলা, চক্রবর্তী রাজাজি অর্থাৎ সিআর ফর্মুলা, আর কি হচ্ছে না গান্ধী জিন্না টক। 40 সালের এই দুটো গল্প কি জন্য জানো তো, এই দুটো গল্প হচ্ছে রিজলভ বা এটা একটা রেমেডি খোঁজার চেষ্টা করেছিল কিসের উপরে না, পলিটিক্যাল ডেডলক বিটুইন গান্ধী অ্যান্ড জিন্না, বকলমে বলতে পারো কংগ্রেস
এবং মুসলিম লীগের মধ্যে, কংগ্রেস এবং মুসলিম লীগ পলিটিক্যাল ডেডলক হচ্ছে একটা কথা বলা বন্ধ, একটা টেনশনের বাতাবরণ, কোল্ড ওয়ারও ঠিক না, মানে ওই টাইপেরই, মানে একটা ইগো সমস্যা বলতে পারো, দুজনের মধ্যে একটা কোনোরকম কথাবার্তা, সবকিছু বন্ধ। এই পরিস্থিতিতে অর্থাৎ মুসলিম লীগ এবং কংগ্রেস দুটোই তো সেই সময় টু মাচ ইম্পর্টেন্ট ছিল, এবং তাদের দুজনের সহযোগিতা ছাড়া কিন্তু মানে এই দেশের যে কোনো ডিসিশন এটা অনর্থক বলে ব্রিটিশ মনে করেছিল। সুতরাং রাজাজি মানে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কিন্তু সিআর ফর্মুলা মারফত এই ডেডলকটা বা এই সিচুয়েশনটাকে একটু মানে বরফ গলতে তিনি চেষ্টা করেছিলেন, বরফ গলাতে। তারপরে গান্ধী জিন্না টক শুরু হয়েছিল, সেটাও ব্যর্থ হয়, মানে যে যার ইগো নিয়ে সেই সময়টা ছিল, এবং এটাই একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে চলে গিয়েছিল, মানে কেউ কারোর কথা শুনছে না, এইরকম একটা ব্যাপারের দিকে এগিয়ে গিয়েছিল। তারপরেই দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আসছে, সেটা হচ্ছে যে ওয়াবেল প্ল্যান অ্যান্ড সিমলা কনফারেন্স। ওকে, সিমলা কনফারেন্স, ওয়াবেল প্ল্যান, এটা 1945 হবে এই জায়গাটা। এটা একটু এক মিনিট, একটু মিস্টেকলি তোমাদের একটু বোঝা যায়নি, এক মিনিট, জাস্ট ওয়েট। এটা 45 হবে। তাহলে ওয়াবেল প্ল্যান এই বিষয়টা আমি একটা কথা বলি। এর ওয়াবেল প্ল্যান সিমলা কনফারেন্স কোন পরিপ্রেক্ষিতে, একটু আগে পড়ালাম না তোমাদের যে সিএফসি ফর্মুলায় করবে, অর্থাৎ কজেস, তোমার ফ্যাক্ট অ্যান্ড কনসিকুয়েন্সেস মানে রেজাল্ট। দেখো ওয়াবেল প্ল্যান সিমলা কনফারেন্সের এর বীজ যেটা রয়েছে, এর অরিজিন যেটা রয়েছে, সেটা কিন্তু জিন্না গান্ধীর মধ্যে যে কথাবার্তা শুরু হয়েছিল তার ব্যর্থতার মধ্যেই কিন্তু এই রিজনটা ছিল। এর পরিপ্রেক্ষিতে যখন ভারত সচিব ছিলেন লর্ড অ্যামব্রে, সেই সময় ওয়াবেল প্ল্যান, যখন প্রধানমন্ত্রী চার্চিল, সেই সময় কিন্তু ওয়াবেল প্ল্যান 1945 14ই জুন, কি বললাম, ওয়াবেল প্ল্যানের টাইম লাইনটা মনে রাখবে, 1945 তো অবশ্যই ডেটটাও মনে রাখবে, 14ই জুন ওয়াবেল প্ল্যান। এবং কথাটা হচ্ছে যে এই ওয়াবেলই পরবর্তীকালে 25শে জুন 1945 সালে, 25শে জুন 1945 সালে কি করছে, সিমলা কনফারেন্সের অর্গানাইজার ছিলেন। তার মানে হচ্ছে সিমলা কনফারেন্স যেটা, তার অর্গানাইজারের নাম কি বলবে, লর্ড ওয়াভেল বলবে। এইভাবে কিন্তু পড়তে হয়, লর্ড ওয়াভেল বলবে, এটা কিন্তু পড়তে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ওয়াভেল প্ল্যানের গুরুত্বটা কি, ওয়াভেল প্ল্যানের গুরুত্বটা হচ্ছে ওয়াভেল প্ল্যান গেভ the idea about constituent assembly। এই যে এক লাইন করে ওয়ান লাইনার হিসেবে তোমাদের একটু একটু করে তথ্য দিয়ে দিয়ে পড়াচ্ছি, এইভাবেই কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করলেই বুঝতে পারবে যে আমি কিভাবে পড়াচ্ছি আর কোশ্চেন গুলো কিভাবে আসছে। হ্যাঁ, তো খেয়াল রাখবে, এইভাবেই কিন্তু কোশ্চেন আসে। মনে রাখবে যে 14ই জুন কিন্তু ওয়াভেল প্ল্যান, এবং সেই ওয়াভেল কিন্তু অর্গানাইজার ছিলেন সিমলা কনফারেন্স, যেটা 25শে জুন হয়েছিল, দুটোই 1945-এ। ওকে, এবং ওয়াভেল প্ল্যান গেভ দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু করেছিল তোমার, যেটা বলতে চাইছি, ওয়াভেল প্ল্যান কিন্তু এই আইডিয়াটা দিয়েছিল। তো ওয়াভেল প্ল্যানের তোমার আর একটা কথা এখানে বলার আছে, সেটা হচ্ছে যে এই যে রেজাল্টটা, মানে ওয়াভেল প্ল্যানের রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে কিচ্ছু না, সিমলা কনফারেন্স যেটা বৈঠকটা যে কিছুটা হচ্ছিল, সেই বৈঠকটা সামন ডিউ টু আনরিজনেবল অ্যাটিটিউড অফ মুসলিম লীগ, অর্থাৎ মুসলিম লীগ শেষ পর্যন্ত সিমলা কনফারেন্সে কিন্তু আর শেষ পর্যন্ত থাকেনি, তারা কিন্তু বেরিয়ে এসেছিলেন। এবং এর কোনো কারণ কিন্তু সেইভাবে বিভিন্ন ঐতিহাসিকরা একদম স্থির সিদ্ধান্তে একটা কমপ্লিট ওপিনিয়ন দিতে পারেননি, যে একটা রহস্যময় হঠাৎ করে বেরিয়ে চলে এলো সিমলা কনফারেন্স কিন্তু ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, এর যে রেজাল্টটা, এইটা মনে রাখবে। তাহলে ওয়াভেল প্ল্যান বা সিমলা কনফারেন্সের যে বিশাল ফলপ্রসূ হয়েছে তা কিন্তু না, এটা একটু তোমরা একটু বুঝে গেলে ব্যাপারটা। এবং সিমলা কনফারেন্সে কাকে ডাকা হয়নি, অনেককেই ডাকা হয়েছে, বাট মনে রাখবে সিমলা কনফারেন্সে কিন্তু হিন্দু মহাসভা ডিড নট ইনভাইটেড, এই জায়গাটা মনে রাখবে, ডিড নট ইনভাইটেড, এই জায়গাটা মনে রাখবে।
সিমলা কনফারেন্সে কিন্তু হিন্দু মহাসভাকে ডাকা হয়নি। আর ওই যে বললাম যে ক্রিস মিশনের সময় আবুল কালাম আজাদ এবং জওহরলাল নেহরু দুজনে নেগোসিয়েটেড করেছিলেন। তার মধ্যে বলেছিলাম আমি যে আবুল কালাম আজাদ সেই সময়তেও ছিলেন, ক্রিস মিশনের সময়তেও ছিলেন, আবার তিনি এই ওয়াভেল প্ল্যানটা যেটা হচ্ছে অর্থাৎ সিমলা কনফারেন্সের যে অর্গানাইজেশন হচ্ছিল আর কি, সেখানেও কিন্তু নেগোসিয়েটেড করেছিলেন বিটুইন আইএনসি অ্যান্ড ব্রিটিশ। এই কথাটা মনে রাখবেন, মানে আবুল কালাম আজাদ দু জায়গাতেই ছিলেন। তারপরে দেখো ডাইরেক্ট অ্যাকশন ডে 16ই আগস্ট, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলা হয়, উইচ কন্ডাক্টেড, এই ডেটটা, এটা মিস্টেকলি এই ডেটটা পড়েছে, প্লিজ এই ডেটটা রেকটিফাই করে নেবে তোমরা। বলো তো দেখি ডেটটা কত হবে, বলো দেখি। 46। থ্যাংক ইউ ভেরি মাচ, 46, থ্যাংক ইউ ভেরি মাচ। 16 আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে। কিন্তু এটা একটা পরিচিত ঘটনা, এটা কম বেশি তোমরা যারা ক্লাস করছো বা রেকর্ডিং শুনছো তারা জানো এই ঘটনাটা। এবার ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম না সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে অনেক সময় কোশ্চেন একটু টেরিয়ে দেয়। কিরকম? ডাইরেক্ট অ্যাকশন ডে এটা কন্টেম্পোরারি কোন নিউজ পেপারে এই ঘটনার কথাটা বলা হয়েছিল? বলবে অমৃতবাজার পত্রিকা। মনে রাখবে অমৃতবাজার, আনন্দবাজার না কিন্তু, অমৃতবাজার পত্রিকা। এই অমৃতবাজার পত্রিকা এই পেপারে কিন্তু গ্রেট ক্যালকাটা কিলিং বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে এর কথা কিন্তু উল্লেখ করা আছে এখানে। ওকে, তাহলে এই যে পড়াতে পড়াতে হঠাৎ করে যে ইনফরমেশন গুলো দিচ্ছি যেভাবে, ঠিক ওইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন গুলো আসে। সেই দিকে তাকিয়ে একটু ভালো করে প্রিপারেশনটা নেবে। ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার। সেপ্টেম্বর 1946-এ ইন্টারিম গভর্নমেন্টটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার আগে আমি আর একটা কথা অবশ্যই তোমাদের বলবো যে 1946-এ আর একটা গুরুত্ব ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন। মন দিয়ে শুনবে, ক্যাবিনেট মিশন 1946-এ ঘটছে ক্যাবিনেট মিশন। এবং কথাটা হচ্ছে যে এই ক্যাবিনেট মিশন যেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি, মানে সেই সময় ব্রিটিশ পিএম ছিলেন এটলি। এই এটলি কিন্তু অ্যানাউন্সমেন্ট করছেন ইন দ্য হাউস অফ লর্ডসে, কিন্তু অ্যানাউন্সমেন্ট করছেন যে এইরকম একটা মানে ভারত কিভাবে ডিভিশন হবে কি হবে না, ভারত কবে ছাড়বে ব্রিটিশ সরকার, এইগুলো নিয়ে আলাপ আলোচনার জন্য ক্লিমেন্ট এটলির সময়কালে কিন্তু এই ক্যাবিনেট মিশন, এটা হাই পাওয়ার মিশন কিন্তু ভারতবর্ষে পাঠানো হচ্ছে। এবং প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং আলেকজান্ডার এরা কিন্তু রিচ দিল্লি, পয়েন্ট টু বি নোটেড, একদম ডেট তুলে এই কোশ্চেন গুলো দিয়ে দেয়, ডেট তুলে। কিরকম? রিচ দিল্লি অন 24 মার্চ 1946, পয়েন্ট টু বি নোটেড। বহুবার ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রিলিতে এসছে। কি বললাম? ডব্লিউবিসিএস প্রিলিতে কিন্তু এসছিল যে ও অ্যারাইভাল কবে, বলবে 24শে মার্চ 1946। আই রিপিট 24 মার্চ 1946-এ কিন্তু প্রেস মিশন ভারতে আসছে। পরিচিতিটা দেখো, প্যাট্রিক লরেন্স ছিলেন ভারত সচিব, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। প্যাট্রিক লরেন্স ভারত সচিব, স্ট্যাফোর্ড ক্রিপস প্রেসিডেন্ট অফ দি বোর্ড অফ ট্রেড, আর এভি আলেকজান্ডার ছিলেন ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরালটি। এভি আলেকজান্ডার ছিলেন। ওকে, অ্যান্ড দিস মিশন লেফট ফর ইংল্যান্ড, ভারত ছেড়ে চলে যাচ্ছেন 29 জুন 1946। মার্চ মাসে এলো আর জুন মাসে তারা কিন্তু চলে যাচ্ছে। কি রেকমেন্ড করছে? ব্যাপারটা হচ্ছে রেকমেন্ডেড। ক্যাবিনেট মিশন তো আর বেড়াতে আসেনি, তাহলে পরিষ্কার এই কোশ্চেনটা দিয়ে দেয়, ইট রেকমেন্ডেড। রেকমেন্ড করছে কি? এ ফেডারেল গভর্নমেন্ট। পরিষ্কার মনে রাখবে, আ ফেডারেল গভর্নমেন্ট। এই ফেডারেল গভর্নমেন্ট কিন্তু রেকমেন্ডেড করছে। এবং কংগ্রেস অলরেডি রিজেক্টেড, এবং কংগ্রেস কিন্তু রিজেক্ট করছে, সম্পূর্ণভাবে বাতিল করে দিচ্ছে। রিজেক্টেড কি রিজেক্ট করছে না, সাব ফেডারেলের যে আইডিয়াটা,
সাব ফেডারেলের যে আইডিয়াটা সেটা কিন্তু কংগ্রেস বাতিল করে দিচ্ছে। এবং তোমরা মনে রাখবে ক্যাবিনেট মিশন প্ল্যান ইজ দ্য লাস্ট অপরচুনিটি টু অ্যাভয়েড পার্টিশন। কি বললাম? ক্যাবিনেট মিশন প্ল্যান ইজ দ্য লাস্ট অপরচুনিটি টু অ্যাভয়েড পার্টিশন, অর্থাৎ ভারত বিভাজন কিন্তু এড়িয়ে যাওয়া যেত যদি মুসলিম লীগ এবং কংগ্রেস ঐক্যবদ্ধ হতেন। ক্যাবিনেট মিশন প্ল্যানটা যদি প্রত্যেকে মেনে নিত তাহলে কিন্তু অ্যাভয়েড করা যেত পার্টিশন। দুর্ভাগ্যক্রমে এটা কিন্তু মুসলিম লীগ পার্শিয়ালি মেনে নিলেও কিন্তু কংগ্রেস কিন্তু রিজেক্ট করে দিয়েছিল সাব ফেডারেলের আইডিয়াটা। তো ডিউ টু দ্যাট পার্টিকুলার রিজন the partition of India was inevitable. ওকে, তাহলে কোশ্চেনটা ডাইরেক্ট দেবে কিন্তু যে which is the last opportunity to avoid partition, তো পরিষ্কার আনডাউটেডলি অ্যান্সার দেবে ক্যাবিনেট মিশন প্ল্যান। এটা রিজেক্ট হয়ে গিয়েছিল বলেই কিন্তু যত রকমের প্রবলেমগুলো অ্যারাইজ করেছিল। অ্যান্ড তারপর তোমরা দেখো অ্যানাউন্সমেন্ট অফ এন্ড অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বাই ক্লিমেন্ট এটলি। এটলির যে ঘোষণা অনুযায়ী, ঘোষণার ডেটটা হচ্ছে 20 ফেব্রুয়ারি 1947। আমি বোল্ডে দেখো এখানে লেখা আছে যে প্রেসিডেন্ট ছিলেন অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতা লগ্নে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্টস এটলি। এটাকেই এটলির অ্যানাউন্সমেন্ট বলা হয় বা এটলিস ডিক্লারেশন বলা হয় এটা। টুডেজ লাস্ট লর্ড মাউন্টব্যাটেন অবশ্যই এই কথাগুলো বলার আগে আমি একটা কথা বলি। লর্ড মাউন্টব্যাটেন কিন্তু উনি অ্যারাইভড ইন ইন্ডিয়া, মনে রাখবে অ্যারাইভড ইন্ডিয়া কবে? অন মার্চ 22, 1947। আগের স্লাইডটা দেখো কি বললাম, 24 মার্চ 1946 এ ক্যাবিনেট মিশন কিন্তু ভারতে আসছে, গুলিয়ে যেন না যায়। 46 সালের 24শে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে পা রাখছে। এক বছরের মাথায় দেখো একই মাসে 22শে মার্চ লর্ড মাউন্টব্যাটেন কিন্তু ভারতবর্ষের মাটিতে পা রাখছেন, লর্ড মাউন্টব্যাটেন। এবং ওনার যে পার্টিশনটা যেটা করছে সেটা তোমার 3 জুন প্ল্যান, এর অ্যানাউন্সমেন্টটা 3রা জুন হচ্ছে, 3রা জুন অ্যানাউন্সমেন্ট। সেই অ্যানাউন্সমেন্ট বলো বা পাবলিশড বলো, কতটা একই। ও পাবলিশ দিলে আবার গালে হাত দিয়ে বসে থাকো না পরীক্ষার হলে, হ্যাঁ একই। পাবলিশড বলো আর অ্যানাউন্সমেন্ট বলো, বিষয়বস্তুটা কিন্তু প্রায় এক। এবং ওই সেম ডেটে কিন্তু এটলিও কিন্তু হাউস অফ কমন্সে অ্যানাউন্সমেন্ট করছেন। কি বললাম? ওই সেম ডেট 3 জুনেই 1947 এটলির অ্যানাউন্সমেন্ট করছেন হাউস অফ কমন্সে। ওকে, আবার ওই সেম ডেটে 3 জুন ওই সেম ডেটে কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটি CWC কংগ্রেস ওয়ার্কিং কমিটি অ্যাপ্রুভ মেনে নিল, অ্যাপ্রুভ দ্য পার্টিশন প্ল্যান, অ্যাপ্রুভ মেনে নিল। কে মানেননি? গান্ধীজি। কে মানেননি? মৌলানা আবুল কালাম আজাদ মানেনি। বলেছিলেন গান্ধী, পার্টিশন যদি হতেই হয় তবে আমার মৃতদেহের উপর দিয়ে হোক। কি বললাম? পার্টিশন যদি হতেই হয় তবে আমার মৃতদেহের উপর দিয়েই পার্টিশন হোক। কে বলেছিল? মহাত্মা গান্ধী বলেছিলেন এই কথাটা। মেনে নেননি, একদমই মেনে নেয়নি। দেখো, ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল ইন দ্য হাউস অফ কমন্স অন 4th জুলাই। এর ইন্ট্রোডাকশনটা হচ্ছে 4th জুলাই 1947 হচ্ছে 4th জুলাই। এবং যেটা ইন্ডিপেন্ডেন্স বিল যেটা পাস হয়েছিল, এখানে পরিষ্কার আমি লিখে দিচ্ছি বা মুখে বলছি, ভালো করে শোনো। পাস্ট যদি বলো বা ধরো পাস কথাটা ধরো দিল না, দিয়ে কি দিল না? এনাক্টেড, একই ব্যাপার। তাহলে অন 18 জুলাই। কিচ্ছু করার নেই, পৃথিবীর যে কোনো স্যারের কাছে পড়ো একই কথাই বলবেন যে এই জায়গাগুলো ডেট পড়তেই হবে, কিচ্ছু করার নেই। 3 জুন কি হচ্ছে, 4th জুলাই কি হচ্ছে, 18 জুলাই কি হলো। এবং মনে রাখবে যে এই যে 3 জুন প্ল্যান, এটাকেই কিন্তু মাউন্টব্যাটেন প্ল্যান বলা হয় বা পার্টিশন প্ল্যান বলা হচ্ছে। কি বললাম? মাউন্টব্যাটেন প্ল্যান বলা হচ্ছে বা পার্টিশন প্ল্যান বলা হয়। এবং অ্যাপয়েন্টমেন্ট অফ 2 বাউন্ডারি কমিশনস আন্ডার Sir Cyril Ratcliffe for the partition of Bengal and
পাঞ্জাব। ওকে, এবং মনে রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই মাউন্ট ব্যাটেন কিন্তু মনে রাখবে যে লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, উনি কিন্তু ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। কি বললাম? লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। আবার এই মাউন্ট ব্যাটেনে কিন্তু ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল, ওকে, ফ্রি ইন্ডিয়া। আর সেকেন্ড গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া বলবে চক্রবর্তী রাজা গোপালাচারী। কি বললাম? বলবে চক্রবর্তী রাজা গোপালাচারী। মাউন্ট ব্যাটেন সম্পর্কে ফাইনাল ইনফরমেশনটা দেখো। মাউন্ট ব্যাটেন কিন্তু কোশ্চেনটা দিয়ে দেয়, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ পার্টিশন কাউন্সিল, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ পার্টিশন কাউন্সিল, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ পার্টিশন কাউন্সিল? পরিষ্কার বলবে লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন ওয়াজ দ্য চেয়ারম্যান অফ পার্টিশন কাউন্সিল। এই কথাটা একটু মনে রাখবে। এবং এই মাউন্ট ব্যাটেন প্ল্যান বা এই যে থার্ড জোন প্ল্যান বলা হয়, এর চিফ যে আর্কিটেক্ট যদি তোমরা বলো, চিফ আর্কিটেক্ট যদি বলা হয় তাহলে হবে ভিপি মেনন, ভিপি মেনন। এবং ওনার লেখা বইটার নাম হচ্ছে দ্য স্টোরি অফ দি ইন্টিগ্রেশন অফ দি ইন্ডিয়ান স্টেটস। আই রিপিট, দ্য চিফ আর্কিটেক্ট অফ মাউন্ট ব্যাটেন প্ল্যান। তার নামটা আমি লিখিয়ে দিলাম স্ক্রিনে, দেখো, ভিপি মেনন। And he wrote the story of the integration of the Indian states. কি বললাম? the story of the integration of the Indian states। এটা ওনারই লেখা বই, ভিপি মেনন। এই নামটা পরীক্ষায় ইম্পর্টেন্ট। তাহলে দেখো, ভারতের এই যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা, এটা কিন্তু ভাইসরয়ের ক্রোনোলজিক্যাল ফরমেশনে যদি পড়লে, যেটা তিনটে পার্টি আমি যে তোমাদের পড়ালাম, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং আজকে হচ্ছে ফাইনাল পার্ট, মানে থার্ড পার্টে। তো এর মারফত পড়িয়ে এই তিন দিন ধরে যেটা আমি পড়ালাম, তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পেলে, যে কোন তালিকা পেলে যে পরপর ভাইসরয় তাদের সময় বিভিন্ন যে কাজকর্মগুলো হয়েছিল, ইম্পর্টেন্ট যে ইভেন্টগুলো হয়েছিল, তাদের সাথে তাদের ডাইরেক্ট যে ইনভলভমেন্ট, সেই ব্যাপারটা পেলে, পাশাপাশি কিভাবে ভারতবর্ষ কোন ঘটনা ধরে ধরে স্বাধীন হলো তারও একটা ক্রম তালিকা তোমরা পেয়ে গেলে। আমরা দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা রয়েছে বা ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে বিভিন্ন সেশনস গুলো অনুযায়ী যদি তোমরা পড়ো, তাহলে ওইভাবেও একটা রিভিশন হয়ে গেল। তারপর তোমরা এই যে গভর্নর জেনারেল বা ভাইসরয় অনুযায়ী পড়লে, তাতে তোমাদের একটা ফাইনাল রিভিশন হয়ে গেল। তো এইভাবেই কিন্তু এক্স্যাক্টলি পড়তে হবে। হ্যাঁ, তাহলেই তোমরা এই অ্যাক্টিভিটি, এনাদের অ্যাক্টিভিটি সম্পর্কে মনে রাখতে পারবে। এবং আবারও বলছি, কে কার পরে ভাইসরয় গভর্নর জেনারেল হলেন, প্লিজ এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। ওকে, তাহলে আজকে আমি এই টপিকটা আমি এখানেই শেষ করছি। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম?